আজকের গল্পটা কোনো সিনেমার গল্প না, বরং এটা একটা সত্য ঘটনা, একেবারে রক্তে লেখা সত্য ঘটনা। 1986 সালের ইরানে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর বাস্তবতা, যেখানে বিচার ব্যবস্থা ছিল অন্ধ আর সমাজ ছিল নিষ্ঠুর, আর একটা মেয়ের নিষ্পাপ মুখ ছিল পাথরের আঘাতে থেতলে দেওয়া ভবিষ্যৎ। তো গল্পের শুরুটা হয় একজন বৃদ্ধ মহিলাকে দিয়ে, নাম তার যারা। একা একাই হেঁটে যাচ্ছিলেন নদীর ধারে। হঠাৎ করেই তার চোখে পড়ে বালির নিচে কিছু কঙ্কাল আর মানুষের হাড়। তিনি থমকে যান, কাছে গিয়ে স্পষ্ট দেখতে পান এগুলো কোনো দুর্ঘটনার ফল না, বরং ইচ্ছাকৃতভাবেই মাটির নিচে চাপা দেওয়া এক নিষ্ঠুর হত্যার চিহ্ন। সেই হাড়গুলো যেন চিৎকার করে জানিয়ে দিচ্ছে আমাদের সাথে অন্যায় হয়েছে। যারা সেই হাড়গুলো হাতে তুলে নেয়, ধুয়ে ফেলে এবং যথাযথ সম্মান দিয়ে আবার দাফন করে, কারণ তার ভিতরে ছিল এক চাপা যন্ত্রণা। আর সেই যন্ত্রণা তাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছিল এই মৃতদেহগুলোর একজন ছিল তার আত্মীয়, তার ভাগ্নি সুরাইয়া। এরপর গল্পে আসে আর এক চরিত্র, ফ্র্যাডো জ্যাম। তিনি একজন ফরাসি সাংবাদিক, নিজের গাড়ি নিয়ে ইরানে ঘুরে বেড়াচ্ছেন নতুন গল্পের খোঁজে। কিন্তু হঠাৎই তার গাড়িতে সমস্যা দেখা দেয়। তখনই সেই এলাকার একটা পুরনো লোকাল বাস তার পাশ দিয়ে যাচ্ছিল। ফ্রেড সেই বাসের পেছনে তার গাড়িটাকে বেঁধে নিয়ে যান একটা গ্রামে। এই গ্রামের নাম কাফায়া। সেখানে গিয়ে তিনি গাড়ি নিয়ে যান এক মেরামতের দোকানে। আর এখানেই তার সাথে প্রথমবার দেখা হয় যারার, যারা আগেই দূর থেকে সেই বিদেশি গাড়িটাকে দেখে অবাক হয়েছিল। আর সে গাড়িটা দেখে সেটাকে ফলো করে গ্যারেজে আসে। সে গ্যারেজে এসে ফ্রেডের দিকে তাকিয়ে থাকে। ফ্রেডও বোঝে এই বৃদ্ধা যেন তাকে কিছু বলতে চায়, কিন্তু গ্রামের লোকজন একে একে হাজির হয়ে যারাকে অপমান করতে শুরু করে। কেউ বলে ও একটা পাগল মেয়ে, আবার কেউ বলে ও যা বলে তা বিশ্বাস করো না। ফ্রেড তখনও বুঝে উঠতে পারেনি আসলে এখানে কি চলছে, তবে যারা তাকে কিছু একটা বলতে চায় সেটা স্পষ্ট ছিল তার চোখে মুখে। পরদিন ফ্রেড যখন চায়ের দোকানে বসেছিল, যারা কোনো কথা না বলে তার দিকে একটা কাগজ ছুড়ে দেয়। ফ্রেড প্রথমে পাত্তা না দিলেও কাগজটা খুলে দেখতে পায় সেখানে যারার বাড়ির একটা নকশা আঁকা আছে। ফ্রেড বুঝতে পারে এখানে একটা গল্প লুকানো আছে, একটা রক্তাক্ত ইতিহাস যেটা এখনো দিনের আলো দেখেনি। সে যারার বাড়ির দিকে রওনা দেয়। দরজার সামনে দাঁড়ালে যারা তাকে ভেতরে ডেকে নেয়। তখন যারা বলে, তুমি যদি সত্য জানতে চাও তাহলে তোমার রেকর্ডার চালু করো। আমি যা বলবো সেটা শুধু আমার কথা না, সেটা হচ্ছে আমার ভাগ্নির আর্তনাদ, আমার গ্রামের লজ্জা আর এই সমাজের মুখোশ উন্মোচনের ইতিহাস। তো এরপর ফ্রেড রেকর্ডার চালু করে আর যারা বলতে শুরু করে, এই গ্রামের মানুষগুলো শয়তানের চেয়েও খারাপ। তারা আমার ভাগ্নি সুরাইয়ার সাথে যা করেছে সেটার কোনো বিচার হয়নি, বরং তারা একসাথে মিলে এমন একটা পাপ করেছে যার মাসুল স্বরূপ এক নিষ্পাপ নারীকে জীবন দিয়ে দিতে হয়েছে। এখান থেকে শুরু হয় গল্পের মূল ফ্ল্যাশব্যাক। সুরাইয়া ছিল এক সাধারণ গৃহবধূ। তার ছিল 2 ছেলে আর 2 মেয়ে। তার স্বামী আলী ছিল অমানুষের মতো নির্দয়। আলী তাকে মারধর করত, অবজ্ঞা করত, দিনের পর দিন হেনস্থা করত। তবুও সুরাইয়া মুখে কোনো অভিযোগ আনেনি। সে সংসার করত নিঃশব্দে, চুপচাপ সব সহ্য করে দিত। কিন্তু একদিন জানা গেল আলী আরেকটি গ্রামের 14 বছরের একটা মেয়েকে বিয়ে করতে চায় এবং এর জন্য সে সুরাইয়াকে তালাক দিতে চায়, কারণ তার চোখে সুরাইয়া এখন বোঝা। কিন্তু সুরাইয়া তাকে তালাক দিতে অস্বীকৃতি জানায়, কারণ সে জানতো তালাক দিলে তার 2 ছেলে মেয়েকে নিয়ে সে কিভাবে বাঁচবে। আলী তখন নিজেই মোল্লার কাছে যায়। মোল্লা প্রথমে বলে ঘরোয়া বিষয়ে হস্তক্ষেপ করব না, কিন্তু আলী তখন মোল্লাকে ব্ল্যাকমেল করে। এই মোল্লার অতীতে কিছু গোপন অপরাধ ছিল যা কিনা আলী জানতো, আর তাই আলী তাকে বলে যদি তুমি আমার পক্ষে না যাও তাহলে আমি সব ফাঁস করে দেব। অবশেষে মোল্লা বাধ্য হয়ে সুরাইয়ার কাছে যায় এবং বলে তুমি তালাক দাও, বদলে তোমাকে একটা বাড়ি, এক টুকরো জমি আর কিছু খরচ দেওয়া হবে। যারা তখন ফ্রেডকে বলছিলেন এই গ্রামে এক টুকরো জমি দিয়ে মানুষ বিক্রি হয়, তখন সেটা কোনো অতিরঞ্জন না। আলী সুরাইয়াকে তালাক দিতে চাপ দিতে গিয়ে বলছিল তাকে একটা বাড়ি ও এক টুকরা জমি দেবে আর ছেলে মেয়ের খরচও চালাবে। কিন্তু সুরাইয়া জবাব দিয়েছিল এক টুকরো জমি আমাদের 3 জনকে বাঁচিয়ে রাখতে পারবে না। আমি শুধু জমির জন্য আমার সন্তানদের সুরক্ষা ছাড়তে পারি না। এই সমাজ যেখানে একজন নারী একা হলেই সে হয়ে যায় সহজ শিকার। আর এখানেই বেরিয়ে আসে গ্রামের সেই মৌলভীর আসল চেহারা, যে কিনা ধর্মের মুখোশ পরে সমাজ চালায়, কিন্তু ভেতরে এক বিকৃত মনের অসভ্য পুরুষ। একদিন সে সরাসরি সুরাইয়ার কাছে এসে বলে আমি চাই তুমি আমার প্রেমিকা হও। আর এটা কোনো প্রস্তাব ছিল না, এটা ছিল এক রুচিহীন দাবি, এক ধর্মীয় নেতার মুখ থেকে বেরোনো এইরকম পশুর মতো বাক্য। ঠিক তখনই দরজার আড়ালে দাঁড়িয়েছিলেন যারা। সব শুনে তিনি ঝাঁপিয়ে পড়েন। তিনি মৌলভীকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়ে বলেন তুমি একজন পাপী, ধর্মের নামে মানুষের সাথে এমনটা করো। তুমি শুধু একজন দুর্বল নারীকে নিজের ইচ্ছায় খেলনা বানাতে চাইছো। সেই অপমানের মুহূর্তে মৌলভীর মুখ বিকৃত হয়ে ওঠে। তিনি শপথ করে বলেন আমি অপমানের বদলা নেব।
তোমাদের দুইজনের জীবনই ধ্বংস করে দেব। এরপর একদিন যারা তার ভাগ্নি সুরাইয়ার কাছে জানতে চাই সেই 14 বছর বয়সী মেয়েটির গল্প, যার জন্য আলীর সংসার ভাঙতে চেয়েছিল। সুরাইয়া জানাই মেয়েটি খুবই অল্প বয়সী ছিল, তার বাবা ছিল কারাগারে, যেখানে তার মৃত্যুদণ্ড ঘোষণা হয়েছিল। আর কাকতালীয়ভাবে আলী ছিল সেই কারাগারেরই একজন কনস্টেবল। সেই সুযোগে আলী মেয়েটির মাকে বলেছিল, তোমার মেয়েকে আমি এখান থেকে পালাতে সাহায্য করব, তবে একটা শর্তে, রাতের বেলা যদি তুমি তোমার মেয়েকে আমার হাতে তুলে দাও। এই ছিল আলীর নিচু মন মানসিকতার চরম উদাহরণ। এদিকে আলী প্রতিদিন সুরাইয়াকে ছোটখাটো অজুহাতে মানসিকভাবে নিপীড়ন করত। কখনো খাবারে লবণ বেশি, কখনো রান্না ভালো হয়নি। সে তার সন্তানদের মনেও বিষ ঢেলে দিয়েছিল। বলতো, তোমাদের মা চাই না তোমরা শান্তিতে থাকো। এমনকি একদিন যখন সুরাইয়া তার অবস্থান ব্যাখ্যা করতে চায়, তখন আলী তাকে নির্মমভাবে মারধর করে। অবশেষে সুরাইয়া বলছিল, আমি এটা আর সহ্য করতে পারছি না, আমার 2 মেয়েকে নিয়ে এই ঘর ছেড়ে চলে যাচ্ছি। ঠিক সেই সময় যারা এসেছিল তাকে শান্ত করতে, কিন্তু সুরাইয়ার ভেতরকার ক্ষোভ আর বেদনা এতটাই গভীর ছিল, সে আর কিছু শুনতে রাজি ছিল না। এদিকে গল্পে প্রবেশ করে আর এক চরিত্র হাসিম, একজন মিস্ত্রি যার স্ত্রী অসুস্থ হয়ে মারা গিয়েছিল। হাসিমের একমাত্র সন্তান একটি প্রতিবন্ধী ছেলে, যার যত্ন নেওয়া খুবই কঠিন। গ্রামের কিছু প্রভাবশালী মানুষ এসে সুরাইয়াকে প্রস্তাব দেয়, তুমি হাসিমের বাড়িতে কাজ করো, তার ছেলের দেখাশোনা করো, আমরা ভালো পারিশ্রমিক দেব। সুরাইয়া রাজি হয়ে যায়, কারণ তার সামনে আর কোনো বিকল্প ছিল না। সে ভেবেছিল সন্তানদের ভরণ পোষণের জন্য এটি একটি সম্মানজনক উপায়, কিন্তু কেউ জানতো না এই প্রস্তাবের ভেতরে লুকিয়ে আছে আরেকটি ফাঁদ। আসলে আলিয়ার মৌলভীর উদ্দেশ্য ছিল একটাই, সুরাইয়াকে হাসিমের বাড়িতে পাঠিয়ে তার বিরুদ্ধে অবৈধ সম্পর্কের অভিযোগ দাঁড় করানো। কারণ শরিয়া আইনে যদি কোনো পুরুষ বা নারী ব্যভিচার করে তাহলে তার শাস্তি একটাই, পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড। আলী জানতো যদি সে সুরাইয়াকে এই অভিযোগে ফাঁসাতে পারে তাহলে তার 1 টাকাও দিতে হবে না, সুরাইয়াকে তালাক না দিয়েই মুক্ত হয়ে যাবে আর নতুন মেয়েকে বিয়ে করতে পারবে। সবকিছুই সহজে। মোল্লাও এই বিষয়ে বাধা দিতে পারল না, কারণ আলীর কাছে তার অতীতের পাপের প্রমাণ ছিল। অতএব মৌলভী নিজেই গ্রামে রটিয়ে দেয় সুরাইয়া আর হাসিমের মধ্যে অবৈধ সম্পর্ক আছে। এই ষড়যন্ত্র ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ নিতে থাকে। যারা বলে, আমি প্রথমে এই খবর শুনেছিলাম আমার বন্ধুদের মুখে, ধীরে ধীরে সেটা শুধু একটা গুজব ছিল না, ছড়িয়ে পড়েছিল পুরো গ্রামে। গ্রামে বলা হচ্ছিল সুরাইয়া আর হাসিমের মধ্যে নাকি অবৈধ সম্পর্ক রয়েছে। লোকজন ফিসফিস করত, কেউ মুখের ওপর কিছু বলতো না, কিন্তু সবার চোখে ঘৃণা ফুটে উঠত। এই গুজবের সুযোগ নেই আলী, সে সরাসরি গিয়ে হাজির হয় গ্রাম প্রধানের কাছে। একটা লিখিত অভিযোগ জমা দেয় সুরাইয়ার নামে, কিন্তু মেয়র তখন বলে দেন এটা এমন অভিযোগ না যেটা কথার উপর ভিত্তি করে মেনে নেওয়া যায়, এখানে 2 জন সাক্ষীর প্রমাণ দরকার। আলী জানে এখন তার আসল খেলা শুরু। সে যায় হাসিমের কাছে, যিনি একজন সাধারণ মানুষ, একজন পিতা যার একমাত্র ছেলে একটা প্রতিবন্ধী। আলী চায় হাসিম মিথ্যা সাক্ষ্য দিয়ে বলুক যে সে সুরাইয়ার সাথে ছিল। প্রথমে হাসিম অবশ্য ভয় পায়, সে জানতো এটা মিথ্যা আর অন্যায়। সে আলীকে বলে, আমি একজন ভালো মানুষ হতে চাই, আমি মিথ্যা বলবো না। কিন্তু আলী থামে না, সে হাসিমকে ব্ল্যাকমেল করে তাকে মনে করিয়ে দেয় তার ছেলের চিকিৎসা দরকার, যত্ন দরকার। শেষমেশ এক অসহায়ের বাবার ভেতরে জিতে যায় ভয়। হাসিম মাথা নিচু করে রাজি হয়। অপরদিকে সকালে গ্রামের লোকেরা দেখে এক ভয়ঙ্কর দৃশ্য। আলী সুরাইয়াকে চুল ধরে টেনে বাড়ির বাইরে এনে ফেলে গ্রামের মাঝখানে, তারপর তার গায়ে হাত তুলে লোকজনের সামনে চিৎকার করে বলে, এই নারী ব্যভিচার করেছে, সে অপরাধী। লোকজন ভিড় করে, কেউ ঠেলে দেখে, কেউ ছিছি করে। ঠিক তখনই যারা এগিয়ে আসে, সে সুরাইয়াকে সেই ভয়ঙ্কর ভিড় থেকে টেনে বের করে আর নিজের ঘরে নিয়ে যায়। তবে এরই মধ্যে বিষয়টা ছড়িয়ে পড়ে গ্রাম জুড়ে। আলী, হাসিম আর মোল্লা 3 জন মিলে পৌঁছে যায় সুরাইয়ার বাড়িতে। মেয়র তখন হাসিমকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যিই সুরাইয়ার সাথে শুয়েছিলে? হাসিম মাথা নিচু করে বলে, হ্যাঁ। এই এক শব্দেই শেষ হয়ে যায় সুরাইয়ার সব চেষ্টার ফল। সে নির্দোষ, কিন্তু প্রমাণ করতে পারে না, কারণ এই সমাজে সত্য বলার চেয়ে মিথ্যা সাজানোর লোক বেশি। এই গ্রামের আইন বলে যদি কেউ অপরাধ করে তাকে শাস্তি দিতে হবে, আর যদি শাস্তি না দেওয়া হয় তবে অন্য মহিলারাও এমন কাজ করবে। এটাই ছিল তাদের যুক্তি। সুরাইয়ার বিরুদ্ধে তখন শুরু হয় গণবিক্ষোভ। গ্রামের মানুষ জানতে চায় কবে তাকে শাস্তি দেওয়া হবে আর কবে তাকে পাথর মারা হবে। এদিকে সুরাইয়া পালাতে চেয়েছিল, সে একটা ব্যাগে কিছু কাপড় গুছিয়ে রেখেছিল, কিন্তু গ্রামবাসীরা আগে থেকে জানতো। তারা পুরো বাড়ি ঘিরে ফেলে, একজন পেশাদার নিযুক্ত করে যেন কোনো দিক দিয়ে সে পালাতে না পারে। সুরাইয়া হেরে যায় না, কিন্তু মেনে নেয়। সে তার 2 মেয়েকে জড়িয়ে ধরে শেষ আলিঙ্গন করে, আস্তে করে বলে, একদিন তোমরা বুঝবে তোমাদের মা কখনো অপরাধী ছিল না। গ্রামবাসীরা তখন পাথর সংগ্রহ করছে। একজন বলছে এই পাথরটা ভারী, অন্যজন হাসছে। এরপর সুরাইয়াকে পরানো হয় একজোড়া সাদা কাপড়, যেন সে কোনো নববধূ, অথচ তাকে সাজানো হচ্ছে মৃত্যুর জন্য।
যারা তার পাশে দাঁড়ায় তারা দুজন মিলে একটা গান গায়, একটা ভাঙা কণ্ঠ, একটা কাপা গলা। সেই গানে সুরাইয়ার জীবনের শেষ ভালোবাসা লুকানো ছিল। তারপর তাকে গ্রাম প্রদক্ষিণ করানো হয় আর বাজারের দিকে নিয়ে যাওয়া হয় যেন সবাই তাকে দেখতে পায়। ঠিক তখন তার চোখ পড়ে হাসিমের দিকে। হাসিম মুখ ফিরিয়ে নেয়। সে চোখে চোখ রাখতে পারে না। তার মন বলে, আমি আমার ছেলের জীবন বাঁচিয়েছি, কিন্তু তার আত্মা বলে, তুমি একটা নিষ্পাপ জীবন শেষ করে দিয়েছ। এরপর শুরু হয় পাথর মারার প্রস্তুতি। একটা গর্ত খোঁড়া হয়, সুরাইয়াকে সেখানে দাঁড় করানো হয় আর তার অর্ধেক শরীর মাটির নিচে পুঁতে ফেলা হয়। মোল্লা উঠে দাঁড়ায়। সে জোর গলায় বলে, তোমাদের সমস্ত শক্তি দিয়ে এই নারীকে আঘাত করো, তার মৃত্যু হবে আমাদের সমাজের পবিত্রতা। এরপর একে একে পাথর ছোড়া শুরু হয়। প্রথমে তার বাবাকে বলা হয়, মেয়েকে মারো। তিনি অস্বীকার করেন। তখন গ্রামের লোকজন একে একে পাথর ছুটতে শুরু করে। যারা ছুটে আসে চিৎকার করে বলে, এটা বন্ধ করো, যদি কাউকে শাস্তি দিতেই হয় আমায় দাও। কিন্তু কেউ কোনো কথা শোনে না। তাকে ঠেলে সরিয়ে দেওয়া হয়। প্রথম পাথরটা মিস হয়, দ্বিতীয়টাও, তৃতীয়টাও, তবুও কেউ থামে না। একজন মহিলা তখন বলে ওঠে, পাথরটা ব্যথা দিচ্ছে না, হয়তো ঈশ্বরকে বলছে সে নির্দোষ। সবাই তখন পাথর ছুটতে প্রস্তুত। ঠিক তখনই গ্রামের মেয়র যেন হঠাৎ চেতনা ফিরে পায়। তার বিবেক কিছু একটা বলতে চায়। তিনি মৃত্যু পরোয়ানা আটকে দিতে চেষ্টা করেন, কিন্তু মোল্লা যে ধর্মের মুখোশ পরে মানুষকে পশুতে পরিণত করেছে, সে এগিয়ে সে মেয়রের কাঁধ চেপে ধরে। তার চোখে আতঙ্ক, কারণ সে জানে যদি সুরাইয়া বেঁচে যায়, যদি এই নাটক ভেস্তে যায়, তাহলে তার নিজের মুখোশও খুলে যাবে। অতঃপর ঘোষণা আসে, আলীকে প্রথম পাথর ছুটতে হবে। আলী এগিয়ে আসে, পাথর তোলে এবং প্রথম পাথরটি সোজা গিয়ে সুরাইয়ার কপালে আঘাত করে। রক্ত ছিটকে পড়ে সাদা কাপড়ের উপর। পবিত্রতার প্রতীক সেই পোশাক এক নিমিষেই রক্তে লাল হয়ে ওঠে। গ্রামবাসীরা চিৎকার করে ওঠে। এই প্রথম আঘাত তার ছেলেদের বাবার পক্ষ থেকে। তারপর বলা হয় তার ছেলেরাও পাথর ছুড়বে। তারা ছুঁড়েও মারে। এরপর ডাক পড়ে হাসিমের, যে মানুষ কিনা মিথ্যা বলেছিল নিজের সন্তানকে বাঁচাতে। তাকে বলা হয়, তুমিও মারো। সে অস্বীকার করে। সে পালিয়ে যায়। কিন্তু ততক্ষণে সুরাইয়ার প্রতি আঘাত থেমে নেই। তার গায়ে রক্তে সাদা কাপড় রাঙা হয়ে যায়। গর্তে গুজে রাখা অর্ধেক শরীরের ওপর ঝাঁকে ঝাঁকে আছড়ে পড়ে পাথর। গ্রামের মহিলারা যারা একসময় তার সাথে রান্নাঘরে গল্প করত, আজ তাদের মধ্যে কেউ কেউ চেতনা হারিয়ে ফেলে, কারণ তারা সহ্য করতে পারছিল না। এই হত্যাকাণ্ডকে আর শাস্তি বলা যাচ্ছিল না। এ ছিল এক সামাজিক উন্মত্ততা। ঘন্টার পর ঘন্টা ধরে চলতে থাকে পাথর ছোড়ার নিষ্ঠুর খেলা। শেষমেশ ক্লান্ত হয়ে সবাই থেমে যায়। তখন আলী এগিয়ে যায় চেক করতে সে বেঁচে আছে কিনা, কিন্তু সুরাইয়া তখনও বেঁচে ছিল। মুখে অল্প স্বরে বলল, আমি এখনো বেঁচে আছি। এটা শুনেই আবার শুরু হয় পাথরের বৃষ্টি। এইবার কারো হাতে দয়া ছিল না, কণ্ঠে কাঁপন ছিল না। শেষমেশ সুরাইয়া মারা যায়। তাকে সবার সামনে পড়ে থাকতে দেওয়া হয়। পাশে কোনো কাফন ছিল না, ছিল শুধু নৃশংসতা। রাতে গ্রামবাসীরা ঘরে ফিরে যায় আর বনের কুকুর আর বন্য পশুরা সুরাইয়ার দেহ ছিঁড়ে খায়। এটাই ছিল এক অপরাধবিহীন অপরাধীর সৎকার। পরদিন সকালে যারা আসে হাড়গুলো একে একে তুলে নিয়ে ধুয়ে মুছে একটা গোপন জায়গায় দাফন করে। এরপর আমরা ফিরে আসি বর্তমান দৃশ্যে। যারা ফ্রেডকে পুরো গল্পটি বলে। ফ্রেডের চোখে জল। তার হাতে তখন একটি রেকর্ডার, যেখানে এই সত্যর বর্ণনা লিপিবদ্ধ ছিল। তিনি সিদ্ধান্ত নেন এই টেপ প্রকাশ করবেন। কিন্তু খবর পেয়ে গ্রামের লোকেরা বাধা দিতে আসে। তারা ফ্রেডকে আটকে রাখে, তার রেকর্ডার ছিনিয়ে নেয়, টেপ ভেঙে ফেলে। কিন্তু তারা জানতো না আসলে টেপ যারা আগেই আলাদা করে লুকিয়ে রেখেছিল। সব ভাঙচুরের পর যারা ফ্রেডকে সেই টেপটা হাতে তুলে দেয়। সে বলে, তুমি যাও আর পৃথিবীকে দেখাও আমার ভাগ্নি সুরাইয়া কিভাবে মারা গিয়েছিল। ফ্রেড পালিয়ে যায়। অন্যদিকে আলী জানতে পারে যে মেয়েটির জন্য সে এইসব করেছিল, সে আর তার সাথে বিয়েতে রাজি না। সে তার বাবার কাছে হত্যার বিচার চাইছে। একসময় মেয়রও বুঝে যান এই মোল্লা তাকে মিথ্যা বলেছে। তিনি বলেন, আমি নিজেও এই হত্যাকাণ্ডের জন্য দায়ী। এরপর ফ্রেড পালানোর চেষ্টা করে, কিন্তু আবার বাধা আসে। তাকে ঘিরে ফেলে স্থানীয় কিছু গার্ড। তবুও শেষমেশ সে পালাতে সক্ষম হয় এবং সারা বিশ্বের সামনে উন্মোচন করে সেই কাহিনী, দ্য স্টোনিং অফ সুরাইয়া এম। এই টেপটি ছিল আন্তর্জাতিক অঙ্গনে এক আলোড়ন তোলা ঘটনা। বিশ্ব জানতে পারে ইরানে নারীর অবস্থান কতটা দুর্বল। তারা জানে এই ঘটনা ছিল সত্য, এবং এমন একটা ঘটনা যেই ঘটনা শুধু সুরাইয়ার জীবনেই না, অনেক নারীর জীবনেই ঘটেছে। আর শেষে আমাদের দেখানো হয় একটিমাত্র ছবি, একটি ছোট্ট মেয়ের মুখ। সুরাইয়া, বয়স তখন তার 9, হাস্যোজ্জ্বল, নিষ্পাপ। জানা ছিল না তার ভবিষ্যৎ হবে পাথরে ছুঁড়ে মৃত্যু। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটা এখানেই শেষ হচ্ছে। আর আমাদের আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আল্লাহ হাফেজ।